প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের আর্থিক বিবরণীর ধারাবাহিক ক্লাস সাজেশনমূলক আমাদের যে 10টি ছিল সেই 10টি আমরা ধারাবাহিকভাবে করছি। আচ্ছা, যারা ক্লাসটি আগে সবগুলো ক্লাস করো নাই তারা অবশ্যই ধারাবাহিকভাবে সবগুলো ক্লাস করে নেবে ইনশাআল্লাহ। তো আজকে আমরা সমাধান করব বরিশাল বোর্ড 2025। ওকে, সো আমাদের নিয়ম কি? আমাদের নিয়ম হচ্ছে রেওয়ামিলটা সুন্দর মতো পড়তে হবে, কোনটা কোন হিসাব চুল সেরা বিশ্লেষণ করতে হবে। ক্লিয়ার? সো প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে একটি ব্যয় হিসাব। কেমন ব্যয়? এটা প্রত্যক্ষ ব্যয়, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় যাবে। ক্রয় ও বিক্রয় হিসাব। ক্রয় হচ্ছে একটি ব্যয় হিসাব। ক্রয় কি হিসাব? আমরা সবাই জানি ব্যয় হিসাব। বিক্রয় হচ্ছে কি হিসাব? এটি হলো একটি আয় হিসাব। আচ্ছা, পণ্য ফেরত, এটি একটা ফেরত, এটা একটা ফেরত। একটা ক্রয় ফেরত, একটা বিক্রয় ফেরত। পণ্য ক্রয় ডেবিট পাশে থাকে, ক্রয় ফেরত ক্রেডিট পাশে থাকে। সুতরাং এই 2000 টাকা হচ্ছে ক্রয় ফেরত, তাহলে এই 2000 টাকা কি? বিক্রয় ফেরত। ওকে, দেখো এই ফেরত কি করতে হয়? ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ দিতে হয়। সো এটা হচ্ছে কি বলতো, সমন্বয়ের মতো। ক্রয়ের সাথে কাজ, বিক্রয়ের সাথে কাজ। সুতরাং এর জন্য আমরা কি করলাম? ফেরতের কাজ করতে হবে, তাই আমরা দাগ দিলাম। এগুলোকে আমাদের বলা হয় রেওয়া মিলের মধ্যে গুপ্ত বা লুকায়িত সমন্বয়। ওকে, ফেরতের কাজ। মজুরি হচ্ছে একটি ব্যয় হিসাব। কেমন হিসাব? ব্যয় হিসাব। এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় যায় প্রত্যক্ষ ব্যয়। কেমন? বেতন হচ্ছে একটি ব্যয় হিসাব। কেমন ব্যয়? এটি হচ্ছে একটি পরিচালন ব্যয়। রাইট? ভাড়া কেমন ব্যয় বলতো? ভাড়া হচ্ছে পরিচালন ব্যয়। ভাড়া কেমন ব্যয়? পরিচালন ব্যয়। সো এখানে বলা আছে 9 মাসের, তার মানে এটা এক ধরনের সমন্বয়, রেওয়া মিলের গুপ্ত সমন্বয়। কিভাবে? আমাদের অঙ্কটা হচ্ছে 2024 সালের 31শে ডিসেম্বর, অর্থাৎ জানুয়ারি থেকে 31শে ডিসেম্বর একটি বছরের জন্য, অর্থাৎ এক বছরের জন্য আমরা আয় বিবরণী প্রস্তুত করব এখানে। তার মানে আমাদের খরচগুলা কতদিনের দেখাতে হবে? এক বছরের। অঙ্কে বলেছে 9 মাস প্রদান করেছে, অর্থাৎ ভাড়া প্রদান করেছে ঠিকই, কিন্তু করেছে কয় মাস? 9 মাস। তো এটাকে যদি আমরা 9 দিয়ে ভাগ দিই, কত দিয়ে ভাগ দিই? 9। তাহলে এক বছরের ভাড়া কত হয়? এক বছরের ভাড়া হচ্ছে 2000 টাকা। টোটাল 9 মাসের 18,000 টাকা প্রদান করেছে, তাহলে এক মাসের ভাড়া বাবদ ব্যয় হচ্ছে কত টাকা? 2000 টাকা। এখন আমাদের টোটাল ভাড়া দিতে হবে এক বছরের কত মাস? 12 মাস। তাহলে 3 মাসের বকেয়া আছে। এক মাসে যদি 2000 হয়, তাহলে 3 মাসের 3 দুগুণে কত? 6000 টাকা। তাহলে আমাদের বকেয়া আছে কত টাকা? 6000 টাকা। সো এটা আমরা দাগ দিলাম। কেন দাগ দিলাম? কারণ এই ভাড়ার সাথে বকেয়া ভাড়া যোগ করতে হয়, কারণ মোট ভাড়া দেখাতে হবে। 18,000 টাকা প্রদান করেছি, আরো 6,000 টাকা প্রদান করতে হবে, অর্থাৎ 6 আর 18 যোগ করতে হবে। তাহলে বকেয়া ভাড়া এটা কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে এটা পরিচালন ব্যয় যাবে। আর এই বকেয়া অংশ যে 6,000 টাকা বকেয়া আছে, এটা আরেকবার কোথায় যাবে? ব্যয় বকেয়া থাকলে সেটা চলতি দায়ে যাবে। ব্যয় বকেয়া থাকলে সেটা কোথায় যাবে? চলতি দায়ে যাবে। ওকে, সাপ্লাইজ খরচ বা মনিহারি খরচ। প্রাপ্য হিসাব, চলতি সম্পদ। তাহলে এটা হলো কি? পরিচালন ব্যয়। এটা কি বলতো? পরিচালন ব্যয়। প্রাপ্য হিসাব কি? চলতি সম্পদ। কেমন? প্রদেয় হিসাব কি? চলতি দায়। প্রদেয় হিসাব কি? চলতি দায়। নগদ তহবিল কি? চলতি সম্পদ। নগদ তহবিল কি? চলতি সম্পদ। 12% বিনিয়োগ 1/7/2024। তার মানে 1/7 মানে কি? জুলাইয়ের 1 তারিখ, অর্থাৎ 24 সালের বছরের মাঝখানে। ধরো এই হচ্ছে বছরের ঠিক মাঝখানে, 1 জুলাই মাঝখানে বিনিয়োগ করেছে। তার মানে আমরা হিসাব করি কোথায় বলো? এই যে শেষ দিন। তাহলে এখানে কত দিনের সুদ হবে? 6 মাসের সুদ হবে। তাহলে 1,40,000 টাকার উপরে 12% হারে সুদ। তাহলে 12% করলে কত হবে? কোনো কিছু পার্সেন্টেজ করার পর যেটা বের হয় সেটা হচ্ছে এক বছরের সুদ। তাহলে এক বছরে কত হবে? 10% হয় কত টাকা? 14,000। আর 2% কত হয়? দেখো, এটা আমরা ক্যালকুলেটর ছাড়া কিভাবে করি এটা শিখে রাখো। সো 10% কিভাবে হয়? 10% কিভাবে করলাম? 1 ঘর আগে দশমিক। তাহলে 1 ঘর আগে দশমিক দিলে এখানে কত হবে? 14,000।
দেখো ক্যালকুলেটর ছাড়া আমি করি। আর 1% হচ্ছে ডান দিক থেকে 2 ঘর আগে দশমিক, 1% এর ভ্যালু ডান দিক থেকে 2 ঘর, তাহলে এই দুটা শূন্য বাদ, তাহলে এখানে কত আছে 1400। 1% এর ভ্যালু হচ্ছে 1400, 1% এর ভ্যালু হচ্ছে কত 1400। তাহলে 1% এর ভ্যালু যদি 1400 হয় তাহলে 2 দিয়ে গুণ করলে 2% এর ভ্যালু তাহলে কত হবে 2800, 2800 টাকা। তাহলে 2% এর ভ্যালু হচ্ছে 2800। তাহলে 10%, 14000 আর 2000, তাহলে 12% এর ভ্যালু কত হলো 14 আর 2 16, 16800। এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য আস্তে আস্তে বললাম, মুখে মুখে ক্যালকুলেশন প্র্যাকটিস করতে হবে। ওকে, তো 12% হচ্ছে 16800 টাকা। তাহলে দেখো এক বছরে কোনো কিছু পার্সেন্টেজ করার পর যেটা বের হয় সেটা হচ্ছে এক বছরে। সো বিনিয়োগটা করা হয়েছে বছরের মাঝখানে, যেহেতু মাঝখানে করা হয়েছে তাহলে সেক্ষেত্রে সুদ হবে অর্ধেক বছরের। তো এটাকে আমরা যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে অর্ধেক বছরের সুদ কত হবে 16000 এর অর্ধেক হচ্ছে 8000 আর 800 এর অর্ধেক হচ্ছে 400, তাহলে বিনিয়োগের সুদ কত 8400 টাকা। সো এই 8400 টাকা বিনিয়োগের সুদ কোথায় কোথায় যাবে, এটি হচ্ছে অপরিচালন আয়ে যাবে, অপরিচালন আয়ে যাবে। আর এটি যেহেতু এখনো বিনিয়োগের সুদটা আমরা এখন আদায় করিনি, অর্থাৎ আয় যদি বকেয়া থাকে সেটা হচ্ছে চলতি সম্পদে যাবে। তাহলে এটাকে আমরা দাগ দিলাম। কেন দাগ দিলাম? কারণ এটি হচ্ছে রেওয়ামিলের মধ্যে গুপ্ত সমন্বয়। বিনিয়োগ একবার স্থায়ী সম্পদে যাবে, তার মানে একবার সম্পদে যাবে বিনিয়োগটা, আর সুদ যেটা আছে 8400 সেটা একবার যাবে কোথায় অপরিচালন আয়ে, আর একবার কোথায় যাবে চলতি সম্পদে। দেখো আমার সাথে যদি অঙ্কগুলো করো এই একই আইটেমগুলো তোমার মুখস্থ হয়ে যাবে, সিস্টেমগুলো দেখতে দেখতে অটো মুখস্থ হয়ে যাবে। আমার দৃঢ় বিশ্বাস যে তুমি যদি আমার ক্লাসগুলো এই 10টা ক্লাস করো, তুমি আর্থিক বিবরণী যেভাবে আসো ইনশাআল্লাহ তুমি পারবা এবং ফুল মার্কস পাবা, কনফিডেন্টলি দেখবে উত্তর করবা। উত্তোলন হচ্ছে 10,000 টাকা। উত্তোলন কি করতে হয়? উত্তোলন হচ্ছে প্রতি বা বিপরীত মালিকানা সত্ত্ব, সেটা মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ করতে হয়, অর্থাৎ মূলধন থেকে বিয়োগ করতে হয়। মূলধন থেকে কি করতে হয়? বিয়োগ। তাহলে উত্তোলন হচ্ছে মূলধন থেকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। আসবাবপত্র, আসবাবপত্র হচ্ছে কি স্থায়ী সম্পদ, আসবাবপত্র হচ্ছে স্থায়ী সম্পদ 80,000 টাকা। সো এই ছিল আমাদের রেওয়ামিল। এবার আসি সমন্বয়। সমাপনী মজুত পণ্য 10,000 টাকা, এর মধ্যে 1,000 টাকা অব্যবহৃত সাপ্লাইস। তো অব্যবহৃত সাপ্লাইস থেকে কি করতে হয়? বিয়োগ করতে হয়। অব্যবহৃত সাপ্লাই জিনিসটা কি? মণিহারি। সো মণিহারি থেকে যতটুকু ব্যবহার হয় নাই সেটাকে আমরা বলি অব্যবহৃত মণিহারি। আচ্ছা, তাহলে দেখো 1,000 টাকা অব্যবহৃত সাপ্লাইস। সো 1,000 টাকা মণিহারি বা সাপ্লাইস থেকে বিয়োগ করতে হবে। সো এটা ভুলে আছে কার মধ্যে? সমাপনী মজুদের মধ্যে। সমাপনী মজুদ পণ্য কত? 10,000 টাকা। তাহলে 1,000 টাকা সমাপনী মজুদ পণ্য থেকে দাগ দিলাম, সমাপনী মজুদ পণ্য থেকে বিয়োগ করতে হবে 1,000 টাকা। এই 1,000 টাকা আবার কি কাজ? তাহলে 1,000 টাকা বিয়োগ করলে দেখো সমাপনী মজুদ দাঁড়াবে কত টাকা? সমাপনী মজুদ দাঁড়াবে হচ্ছে 9,000 টাকা। আর সমাপনী মজুদ পণ্য কোথায় কোথায় যায় বলো? একবার চলতি সম্পদে যাবে, আর একবার কোথায় যাবে? আর একবার যাবে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ে যাবে, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ে যাবে 9,000 টাকা। আর এই 1,000 টাকা এটা কি করতে হবে? সাপ্লাইস থেকে বিয়োগ করতে হবে। তাহলে আমরা রেওয়ামিলের মধ্যে দাগ দিই, সাপ্লাইসের সাথে আমরা একটু দাগ দেবো, এই যে সাপ্লাইসের সাথে কি করতে হবে? বিয়োগ করতে হবে। আর এই অব্যবহৃত সাপ্লাইসটা হচ্ছে চলতি সম্পদ, আর একবার কি করতে হবে? চলতি সম্পদে যাবে একবার, আর একবার সাপ্লাইস থেকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে কাজ হচ্ছে দুইটা। তো এইটার দুইটা কাজ, এইটার দুইটা কাজ, তো 4টা কাজ গেল। আর এটা আবার এখান থেকে বাদ দিতে হবে, মানে একটার মধ্যে 5টা কাজ আছে। সমাপনী মজুদ পণ্য 10,000, যার মধ্যে 1,000 সাপ্লাইস আছে। 1,000 টাকা 10,000 থেকে বের করে নাও। অ্যাকচুয়ালি সমাপনী মজুদ পণ্য কত? 9,000। সমাপনী মজুদ যাবে কয় জায়গায়? 2 জায়গায়। এই 1,000 টাকা অব্যবহৃত সাপ্লাইস, এর কাজ আবার কয়বার? 2বার। একবার হচ্ছে তোমার, একবার হচ্ছে কি সাপ্লাইস থেকে বিয়োগ যাবে, আর একবার হচ্ছে চলতি সম্পদে যাবে। এবার আসো 3,000 টাকার পণ্য ফেরত পাঠানো হয়েছে। এই পাঠানো হয়েছে কথাটা ইম্পর্টেন্ট। পাঠানো হয়েছে মানে কি? পাঠানো হয়েছে মানে হচ্ছে আমি পণ্য ক্রয় করেছিলাম, সেই পণ্য ত্রুটি থাকার কারণে আমি পণ্য ফেরত দিলাম। সো পণ্য ফেরত দেয়া, এটা কোন ফেরত? এটা কি ক্রয় ফেরত না বিক্রয় ফেরত? ভাষাটা বুঝতে হবে।
পণ্য ক্রয় করেছিলাম, সেই পণ্য ত্রুটি থাকার কারণে পণ্যগুলো আমরা ফেরত দিয়ে দিলাম। তাহলে ফেরত দিলাম, কোন ফেরত? সেটা হচ্ছে ক্রয় করেছিলাম সেটা ফেরত। সুতরাং এটি হচ্ছে ক্রয় ফেরত। তো ক্রয় ফেরত, ক্রয় ফেরতের কাজ কি? ক্রয় ফেরতের কাজ কোন জায়গায়? দেখো, ধারে পণ্য ক্রয়ের সাথে সম্পর্ক কি? ক্রয় ফেরতে যদি আমরা জাবেদা করি, তো ক্রয় ফেরতে জাবেদা করলে হয় এরকম: প্রদেয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এখন তুমি বলো কার সাথে যোগ হবে, কার সাথে বিয়োগ হবে, এটা আমরা কিভাবে ধরবো? দেখো, জাবেদা আমাদেরকে বলে দিবে কোথায় যোগ কোথায় বিয়োগ। তুমি বলো প্রদেয় হিসাব হচ্ছে একটি দায় হিসাব, ঠিক কিনা বলো? দায় ক্রেডিট দ্বারা বাড়ে, ডেবিট দ্বারা কমে। তাহলে এখানে ডেবিটে আছে, তার মানে এখানে প্রদেয় হিসাব কমে গেছে। কমে গেলে তার মানে হচ্ছে এই ফেরতটা প্রদেয় হিসাব থেকে বিয়োগ করতে হবে। ক্রয় ফেরত, ক্রয় ফেরত একটি প্রতি বা বিপরীত হিসাব। এটা কাকে হ্রাস করে? ক্রয়কে হ্রাস করে। সো আরেকবার কি করতে হবে? ক্রয় থেকে এটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। ক্লিয়ার? এবার আসি, তাহলে আমরা একটু দাগ দেই। ক্রয় ফেরত আর প্রদেয় হিসাবের সাথে কাজ আছে। সো এই যে ক্রয়ের সাথে আগে একটা দাগ ছিল, এই একটা দাগ দিলাম, তার মানে দুইটা কাজ আছে। আর প্রদেয় হিসাব এই একটা কাজ। সমন্বয় নাম্বার 3, উত্তোলনের উপরে 10% সুদ ধার্য করতে হবে। আচ্ছা, উত্তোলনের সুদ, মূলধনের সুদ হচ্ছে অপরিচালন ব্যয়ের মধ্যে যায় এবং উত্তোলনের সুদ হচ্ছে অপরিচালন আয়ের মধ্যে যায়। তাহলে উত্তোলন কত টাকা? উত্তোলনের সাথে দাগ হবে, এই যে উত্তোলনের সাথে একটা দাগ দিলাম। উত্তোলন হচ্ছে 10,000 টাকা। তাহলে উত্তোলনের সুদ কত টাকা হবে? উত্তোলনের সুদ কত টাকা হবে? 10,000 টাকা। এর উপরে সুদ হচ্ছে, সুদ ধার্য করতে হবে কত পার্সেন্ট? 10%। সুদ ধার্য করতে হবে কত পার্সেন্ট? 10%। 10,000 ইন্টু 10,000 এর উপরে 10%, 10,000 উপরে 10% করলে কত হবে? 1,000 হবে। সো 10,000 উপরে 10% করলে 1,000 হবে, কিন্তু 1,000 না। উত্তোলনের ক্ষেত্রে নিয়ম কি? গড়ে 6 মাসের সুদ ধরতে হয়। উত্তোলনের সুদের ক্ষেত্রে কি? গড়ে 6 মাসের সুদ ধরতে হয়। তাহলে উত্তোলনের উপরে বার্ষিক মোট উত্তোলনের উপরে গড়ে কয় মাসের সুদ ধরতে হয়? 6 মাসের সুদ ধরতে হয়। এটা আরো বিস্তারিত বোঝা যায় হচ্ছে সেকেন্ড পেপারের অংশীদারি অঙ্কের মধ্যে, আরো বিস্তারিত আছে। সো 1,000 টাকা হলো 1 বছরের সুদ। এটাকে 2 দিয়ে ভাগ দিব, 2 দিয়ে ভাগ দিলে 1 বছরের সুদ হচ্ছে 5,000 টাকা। 1 বছরের সুদ কত টাকা? 5,000 টাকা। সো 1 বছরের সুদ হলো 5,000 টাকা। সো উত্তোলনের সুদ কি করতে হবে? উত্তোলনের সুদ উত্তোলনের সাথে যোগ করতে হবে, আর একবার কি? অপরিচালন আয়ে যাবে। সো এটা কাজ হচ্ছে দুই জায়গায়। একবার হচ্ছে উত্তোলনের সাথে যোগ করতে পারো। দেখো, এটাকেও যদি তুমি জাবেদা করো, জাবেদা করলে আরো ক্লিয়ার, মানে আরো ক্লিয়ার হবে। উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট, আর উত্তোলনের সুদ হিসাব ক্রেডিট। তাহলে উত্তোলন হচ্ছে একটি প্রতি মালিকানা সত্ত্ব হিসাব। সো উত্তোলনের সাথে, উত্তোলন নরমালি কি থাকে? ডেবিটে থাকে। নরমালি উত্তোলন কোন পাশে থাকে? ডেবিটে থাকে। এখানে আছে কোন পাশে? ডেবিট পাশে। তার মানে এটা উত্তোলনের সাথে কি হবে? যোগ হবে। নরমালি উত্তোলন কোন পাশে থাকে? এই জাবেদায় কোন পাশে আছে? নরমালি উত্তোলন ডেবিট পাশে থাকে, অর্থাৎ ডেবিট দ্বারা উত্তোলন বাড়ে। এখানেও ডেবিটে আছে, অর্থাৎ উত্তোলন বেড়ে গেছে। উত্তোলনের সুদ হিসাব, উত্তোলনের সুদ হচ্ছে একটি আয় হিসাব। তো এটা কোথায় যাবে? অপরিচালন আয়। অপরিচালন আয় বেড়ে গেল, তাই অপরিচালন আয় ওখানে কি? যোগ হবে। আয়টা, আয়, এইটা একটা নতুন আয়, সেই আয়টা অপরিচালন আয় কি বাড়িয়ে দেবে। লাস্ট সমন্বয়, আসবাবপত্রের উপরে 10% অবচয় ধার্য করতে হবে। কার উপরে? আসবাবপত্রের উপরে। তো আসো আসবাবপত্রের সাথে আমরা দাগ দিই। আসবাবপত্রের উপরে 10% অবচয়। আসবাবপত্র আছে কত? 80,000। এর 10% করলে কত হবে? 10% করলে হবে 8,000। তাহলে বাৎসরিক অবচয় আসবাবপত্রের উপরে 80,000 ইন্টু 10% সমান হচ্ছে 8,000। সো এই অবচয়ের কাজ কয়বার হবে? একবার পরিচালন ব্যয়ে যাবে, আর একবার কি করতে হবে? সম্পদ থেকে, আসবাবপত্র থেকে আর একবার কি করতে হবে? আসবাবপত্র থেকে আর একবার বিয়োগ করতে হবে। সো দুইটা কাজ। ওকে, তাহলে আমরা শুরু করি। এবার কি বলছেন? নিট ক্রয়ের পরিমাণ কত? তো প্রথমে নিট ক্রয়, পরে মোট মুনাফা ধরে নিট মুনাফা, এরপরে নিট লাভ ধরে মালিকানা সত্ত্ব দায়ের পরিমাণ নির্ণয় করো। আমরা ক, খ, গ একই সাথে অঙ্ক করব। তাহলে আমাদের একবার রেয়ামিল শুরু থেকে শেষ পর্যন্ত পড়বো, সমন্বয় পড়বো, আমাদের একত্রে সকল অঙ্ক হবে। দেখো, তাহলে আমরা
শুরু থেকে একদম শুরু করি। প্রথমে কি আছে? প্রারম্ভিক মজুত পণ্য। তো প্রারম্ভিক মজুত পণ্য কোথায় যাবে? বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ে যাবে। দেখো আমি একটু ছকগুলো করে রেখেছি কেন? যাতে সময় বাঁচে। প্রথমে নিট ক্রয় নির্ণয়, এরপরে হচ্ছে বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণীর এখানে কি লিখবা? অঙ্কে প্রদত্ত, অঙ্কে কি প্রদত্ত আছে? মোট মুনাফা ধরে নিট মুনাফা, মোট মুনাফা ৬৬,০০০ টাকা। সেটা আমরা একটু লিখি। মোট মুনাফা ব্র্যাকেটে আমরা কি লিখতে পারি? প্রশ্নে প্রদত্ত, প্রশ্নে প্রদত্ত কত টাকা? ৬৬,০০০ টাকা। মোট মুনাফা থেকে আমাদের নিট মুনাফা বের করতে হবে, তাহলে কি বাদ দিতে হয়? পরিচালন ব্যয় বাদ দিতে হয়, পরিচালন ব্যয় বাদ দিতে হয়। পরিচালন ব্যয় বাদ দিয়ে পরিচালন মুনাফা, এরপর অপরিচালন আয় ব্যয় যোগ বিয়োগ করতে হয়। আচ্ছা, তারপর আর কি নির্ণয় করতে বলছে? গ নম্বরে বলেছে নিট লাভ ৬৫,০০০ টাকা ধরে মালিকানা সত্ত্ব দায়ের পরিমাণ নির্ণয় করো। সো আমাদের মালিকানা সত্ত্ব দায়ের পরিমাণ নির্ণয় করতে হবে। আমরা জানি আর্থিক অবস্থার বিবরণী মানে A = L + OE। সো আমাদের সম্পদ নির্ণয় করতে বলে নাই, কি নির্ণয় করতে বলছে? দায় এবং মালিকানা সত্ত্ব। সো দায় ও মালিকানা সত্ত্ব যদি নির্ণয় করতে বলে আমাদের ধারাবাহিক ভাবে প্রথমে হচ্ছে চলতি দায়, চলতি দায়ের পরে দীর্ঘমেয়াদী দায়। যদি এই অঙ্কে দীর্ঘমেয়াদী দায় নাই, এই অঙ্কের মধ্যে কি নাই? দীর্ঘমেয়াদী দায় আমরা কোথাও পাই নাই। সো আমাদের চলতি দায়, তারপরে দীর্ঘমেয়াদী দায় নাই, না থাকলে তারপরে কি থাকবে? দায়ের পরে মালিকানা সত্ত্ব, এরপরে হচ্ছে মালিকানা সত্ত্ব। এই হচ্ছে আমাদের ফরম্যাট। তো আমাদের তিনটা কাজ করতে হবে। প্রথমে নিট ক্রয়, এরপরে হচ্ছে মোট লাভ থেকে নিট মুনাফা, এরপরে হচ্ছে দায় ও মালিকানা সত্ত্ব। ওকে, আমরা শুরু থেকে আসি। প্রারম্ভিক মজুত পণ্য, এটি হলো একটি কেমন হিসাব? ব্যয় হিসাব। তো এটা কোথায় যাবে? বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। আমাদের এই অঙ্কে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলেনি, মোট লাভ অলরেডি দেয়া আছে। আমরা জানি বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট লাভ পাওয়া যায়, সুতরাং মোট লাভ পর্যন্ত আছে। সো উপরের কাজটা করার দরকার নেই, সুতরাং এটি হচ্ছে আমাদের প্রয়োজন নেই। ক্রয় ও বিক্রয়, ক্রয় ও বিক্রয় ক নম্বরে আমাদের নিট ক্রয় বের করতে বলছে। তাহলে এখানে ক্রয় কত টাকা আছে? ১,৫০,০০০ টাকা। সো আমাদের ক্রয় আমরা এখানে লিখবো ক নম্বরের জন্য ক্রয় ১,৫০,০০০ টাকা। ১,৫০,০০০ টাকা। ক্রয়ের সাথে কয়টা দাগ আছে? দেখো ক্রয়ের সাথে দাগ আছে হলো দুটো দাগ আছে। একটা হচ্ছে এই ফেরত, তাহলে ফেরত কত টাকা? ২,০০০ টাকা বাদ দিতে হবে। আর একটা দাগ আছে কি? আর একটা দাগ আছে ৩,০০০ টাকার পণ্য ফেরত। তাহলে ক্রয়ের সাথে কাজ কয়টা? দুটা। দুই ধরনের ফেরত আছে। একটা হচ্ছে রেয়া মিলের ফেরত, রেয়া মিলের ফেরত কত টাকা? ২,০০০ টাকা। আর সমন্বয় ফেরত বলা আছে কত টাকা? ৩,০০০ টাকা। তাহলে ৩ আর ২ ৫,০০০ টাকা বিয়োগ করতে হবে। সো ক্রয় ফেরত মাইনাস ক্রয় ফেরত। সো ক্রয় ফেরত কিন্তু দুইটা আছে, চাইলে তুমি একত্রে লিখতে পারো, এখানে ব্র্যাকেট দিয়ে ২,০০০ যোগ ৩,০০০, চাইলে তুমি আর একবার এইভাবেও লিখতে পারো। তো একবার ক্রয় ফেরত হচ্ছে ২,০০০ টাকা রেয়া মিলের, আর সমন্বয়ের হচ্ছে ৩,০০০ টাকা। মোট ৫,০০০ টাকা বাদ যাবে। তাহলে কত হবে? ১,০০,০০০। তাহলে হবে ১,০০,০০০ কত টাকা? ৪৫,০০০ টাকা। সো আমাদের নিট ক্রয় হচ্ছে, নিট ক্রয় হলো কত? নিট ক্রয় হচ্ছে ১,৪৫,০০০। তাহলে এরপরে আসি আমরা, বিক্রয় লাগবে কিনা? বিক্রয় আমাদের লাগবে না, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট লাভ পাওয়া যায়, সুতরাং বিক্রয় আমাদের প্রয়োজন নেই। তাহলে এটা কাজ ওকে। এবার সে পণ্য ফেরত, পণ্য ফেরতের কাজ ওকে, একটা হয়েছে আর একটা আমাদের দরকার নেই। মজুরি প্রত্যক্ষ খরচে যায়, তো প্রত্যক্ষ খরচ তো আমাদের নির্ণয় করতে বলে নাই, আমাদের এটা প্রয়োজন নেই। বেতন যাবে কারণ পরিচালন ব্যয়। বেতন কত টাকা? ২০,০০০। বেতনের সাথে কোনো দাগ নাই, সো বেতনের সাথে দাগ নাই। বেতন হচ্ছে কত টাকা? ২০,০০০ টাকা। বেতন হচ্ছে
20,000 টাকা। সো আমরা এখানে লিখব বেতন 20,000 টাকা। দ্বিতীয় ঘরে লিখব। আমরা কেন দ্বিতীয় ঘরে লিখলাম? যদি বেতনের সাথে দাগ থাকতো তাহলে 1 নাম্বার ঘরে লিখতাম, কেমন? সো 2 নাম্বার কলামে হচ্ছে বেতন গেল। ওকে, বেতনের কাজ ওকে। এরপরে আসি ভাড়া। ভাড়া হচ্ছে একটি পরিচালন ব্যয়। এখানে একটু দাগ আছে মানে কাজ আছে। 18,000 টাকা ভাড়া আর বকেয়া আছে কত টাকা? 6,000 টাকা। সো 18,000 টাকা থেকে 6,000 বকেয়া কি করতে হবে? যোগ করতে হবে। আর এই 6,000 টাকা আরেকবার কোথায় যাবে? চলতি দায়ে যাবে। তো ভাড়া হচ্ছে 18 যোগ 6, ভাড়া দাগ আছে তাই 1 নাম্বার কলামে 18,000 যোগ ভাড়া বকেয়া ভাড়া যোগ হলো বকেয়া ভাড়া কত টাকা? 6,000 টাকা। তাহলে 18 আর 6 কত হবে? মোট ভাড়া 1 বছরে বাৎসরিক ভাড়া হচ্ছে মোট 24,000 টাকা। সো এই বকেয়া ভাড়া, ব্যয় বকেয়া থাকলে সেটা কোথায় লিখতে হয়? চলতি দায়ে লিখতে হয়। আমরা গ নম্বরে লিখব চলতি দায়ে বকেয়া ভাড়া। বকেয়া ভাড়া কত টাকা? 6,000 টাকা। বকেয়া ভাড়া হলো 6,000। আমার ফরম্যাটটা ফলো করার চেষ্টা করো, আমি কিভাবে করি। আমার সাথে সাথে খালি শুধু করো, প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ তোমার দেখবা আর্থিক বিবরণী সবথেকে ইজি লাগবে। সাপ্লাইজ খরচ কোথায় যাবে বাবা? পরিচালন ব্যয় যাবে। কোথায়? কত টাকা? 5,000 টাকা। সাপ্লাইজের সাথে কি আছে? দাগ আছে, তার মানে সমন্বয়ে কাজ আছে। সাপ্লাইজে কি বলেছে দেখো তো? সাপ্লাইজ বলছে 1,000 টাকার অব্যবহৃত সাপ্লাইজ আছে। সো অব্যবহৃত সাপ্লাইজ মানে কি? এতটুকু খরচ হয় নাই, এটা বিয়োগ যাবে। তো সাপ্লাইজ থেকে বিয়োগ করতে হবে। তাহলে সাপ্লাইজ খরচ 5,000 টাকা। সাপ্লাইজ খরচ 5,000। সাপ্লাইজ খরচ কত? 5,000 টাকা। সো এটার সাথে দাগ আছে, দাগ থাকার কারণে 1 নাম্বার কলামে লিখলাম মাইনাস এই সাপ্লাইজের মধ্যে সাপ্লাইজ খরচ অব্যবহৃত সাপ্লাইজ কত টাকা? 1,000 টাকা। তাহলে সাপ্লাইজ অ্যাকচুয়ালি খরচ হয়েছে সারা বছরে কত টাকা? 4,000 টাকা। ধরো 5,000 টাকা তোমার খাতা কলম পেন্সিল ছিল, তার মধ্যে বছর শেষে গিয়ে 1,000 টাকার খাতা কলম তুমি ব্যবহার করতে পারো নাই, মানে অতটুকু সম্পদ আছে, 4,000 টাকা খরচ হয়েছে, কেমন? এখন বলো এই অব্যবহৃত সাপ্লাইজ এই 1,000 টাকা আবার কোথায় যাবে? চলতি সম্পদে যাবে। সো আমাদের তো সম্পদ নির্ণয় করতে বলে নাই, সুতরাং এই 1,000 টাকা আর আসবে না, কেমন? আচ্ছা, এবার আসো দেখো প্রাপ্য হিসাব কোথায় যাবে? চলতি সম্পদ। তো আমাদের তো চলতি সম্পদ নির্ণয় করতে বলে নাই বাবা, তো আমরা তো এটা যাবে না। এবার আসি প্রদেয় হিসাব কত? চলতি দায় কত টাকা? 25,000 টাকা। প্রদেয় হিসাবের সাথে কি আছে? দাগ আছে। দাগ থাকা মানে কি? সমন্বয়ে কাজ আছে। তো প্রদেয় হিসাব 25,000 আর 3,000 টাকা। দেখো প্রদেয় হিসাব থেকে 3,000 টাকা ক্রয় ফেরতের কারণে বিয়োগ করতে হবে। সো 25,000 টাকা থেকে 3,000 টাকা বিয়োগ করতে হবে। 25,000 টাকা হচ্ছে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব কত? 25,000। এখান থেকে 3,000 টাকা কি করতে হবে? বিয়োগ করতে হবে। তো আমি লিখি এখানে প্রদেয় হিসাব মাইনাস এখান থেকে ক্রয় ফেরতের কারণে প্রদেয় হিসাব কমে গেছে কত টাকা? 3,000 টাকা। তো প্রদেয় হিসাব দ্বিতীয় কলামে 22,000 টাকা থাকবে। ওকে, তাহলে প্রদেয় হিসাবের কাজ ওকে। নগদ তহবিল কোথায় যাবে? চলতি সম্পদ। কিন্তু চলতি সম্পদ আমাদের নির্ণয় করতে বলে নাই, তো সেক্ষেত্রে যাবে না। 12% বিনিয়োগ কোথায় যাবে? সম্পদে যাবে। সো সম্পদ আমাদের নির্ণয় করতে বলে নাই, সুতরাং এটা যাবে না। কিন্তু বিনিয়োগের সুদ হচ্ছে অপরিচালন আয়ে যাবে। বিনিয়োগের সুদটা কত টাকা ছিল? 8,400 টাকা ছিল। তাহলে 8,400 টাকা কোথায় যাবে? অপরিচালন আয়ে যাবে। ঠিক আছে, 8,400 টাকা যাবে অপরিচালন আয়ে যাবে। অপরিচালন বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ 8,000 কত? 400 টাকা। বিনিয়োগের সুদ কত? 8,400 টাকা।
এখানে লিখবো, কারণ হচ্ছে আরেকটা অপরিচালন আয় অঙ্কে আছে 8,400। ওকে, তাহলে বাদ বাকি স্থায়ী সম্পদ নাই, চলতি সম্পদ নাই, আর যাবে না, এটার কাজ ওকে। উত্তোলন, উত্তোলন কোথায় যাবে? মূলধনের সাথে বিয়োগ করতে হবে, এবং উত্তোলনের সাথে কি আছে? দাগ আছে। তাহলে আসবাবপত্র যাবে না, আসবাবপত্র বাদ, কারণ সম্পদ নির্ণয় করতে বলে নাই। সো মূলধন আর উত্তোলন। মূলধন কত টাকা? 2,80,000। 2,80,000 মূলধন কত? 2,80,000। আচ্ছা, মূলধনের সাথে কি আছে? দাগ আছে। তাহলে মূলধন কত নাম্বার কলমে যাবে? 2 নাম্বার কলমে। 2,80,000। সো মূলধন কত টাকা? 2 লক্ষ কত টাকা? 80,000। মূলধন 2,80,000 টাকা। আর উত্তোলন হচ্ছে কত টাকা? উত্তোলন হচ্ছে 10,000 টাকা। মূলধন হচ্ছে মালিকানা সত্ত্বের অংশ। মূলধন কিসের অংশ? মালিকানা সত্ত্বের অংশ। আচ্ছা, এটা একটু বলিনি, দেখো কেন উত্তোলন বিয়োগ করতে হয়। আমরা এটা ধরো মালিক, এটা ধরো হচ্ছে প্রতিষ্ঠান বা ব্যবসা। মালিক কারবারে যা কিছু বিনিয়োগ করে সেটাকে আমরা বলি মূলধন। সো মালিক কারবারে যত দিবে তত মূলধন বাড়তে থাকবে, অর্থাৎ ওনার সিকিউরিটি, প্রতিষ্ঠানের উপরে মালিকানা সত্ত্ব বাড়তে থাকবে। আবার এই প্রতিষ্ঠান থেকে মালিক যদি কিছু নিয়ে নেয় সেটাকে আমরা বলি উত্তোলন। সো কারবারে মালিক যদি 100 টাকা দেয়, তাহলে কারবারে মালিকানা সত্ত্ব কত টাকা হলো? 100 টাকা। সেখান থেকে যদি আবার 50 টাকা তুলে নেয়, সেখানে যদি 50 টাকা তুলে নেয়, তাহলে মালিক মূলধনটা কি হয়ে যায়? কমে যায় না? তাহলে মালিক কারবারে দিলে সেটা মূলধন বাড়ে, কারবার থেকে নিলে সেটা উত্তোলন হয়, অর্থাৎ উত্তোলন মূলধনকে হ্রাস করে। ক্লিয়ার? এই কারণে এখানে বিয়োগ যাবে। এখানে ফাঁকা কেন রাখলাম? কারণ কারবারে যদি নিট লাভ হয়, তাহলে নিট লাভ মালিকানা সত্ত্বের সাথে বা মূলধনের সাথে কি করতে হয়? যোগ করতে হয়। এবার দেখো উত্তোলন এবং উত্তোলনের সুদ। দেখো উত্তোলনের সাথে উত্তোলনের সুদ যোগ করতে হয়। মনে করো উত্তোলন আছে 10,000 টাকা। উত্তোলন কত টাকা আছে? 10,000। আর উত্তোলনের সুদ সমন্বয় কি বলা ছিল? সমন্বয় বলা ছিল উত্তোলনের সুদ হচ্ছে 10% হারে। 10%কে সেটাকে আমাদের কি করতে হয়? 10,000 টাকা। দেখো এখানে ভুল করছি কি, উত্তোলন 10,000, 10,000 10% করলে হবে 1,000, আর 1,000-এর অর্ধেক করলে কত হবে? 500 টাকা। 1,000 অর্ধেক করলে কত হবে? 500। সেই 500 হচ্ছে উত্তোলনের সাথে কি করতে হবে? যোগ করতে হবে, আর একবার অপরিচালন আয়ে যাবে 500। সেই 500 টাকার কাজ কয়বার? 2 বার। তো উত্তোলনের সাথে আমরা যোগ করলে, উত্তোলনের সাথে যোগ করা যে কথা, মনে করো উত্তোলন ছিল কত? 10,000, আর উত্তোলনের সাথে যদি আরো 500 টাকা যোগ করি 10,500 হয়। এইভাবেও লিখতে পারো, অথবা এইভাবে লিখতে পারো, উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ কত টাকা? 500 টাকা। কথাটা দেখো একই। তুমি যদি উত্তোলন যোগ উত্তোলনের সুদ 10,500, এখানে 10,500 লিখতে পারতাম। আর তুমি ভেঙে ভেঙেও লিখতে পারো, উত্তোলন হচ্ছে 10,000 টাকা, উত্তোলনের সুদ হচ্ছে 500 টাকা। অর্থাৎ দুইটাই হচ্ছে, দুইটা মিলে উত্তোলন, এবং এই দুইটাই হচ্ছে মূলধন থেকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। উত্তোলনও বিয়োগ করতে হবে, উত্তোলনের সুদটাও কি করতে হবে? বিয়োগ করতে হবে। কেমন? আচ্ছা, এবার এই উত্তোলনের সুদটাই 500 টাকা কোথায় যাবে? অপরিচালন আয়ে যাবে। উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ কত টাকা? 500 টাকা। আর অপরিচালন আয়, এটা কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে উত্তোলন আসবত্র মূলধন সব ওকে। এবার সমন্বয়ের চেষ্টা করতে হবে। দেখো সমন্বয়গুলো আমরা চেক করব, সমন্বয়ের কি অবস্থা। সমন্বয়ের দেখো সমন্বয়ের সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ একবার কোথায় যাবে? চলতি সম্পদ। যেহেতু চলতি সম্পদ আমাদের নির্ণয় করতে বলেনি, সুতরাং এটি আমার কাজ নাই। বিক্রিত পণ্যের ব্যয় যাবে, কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় অঙ্কে নির্ণয় করতে হবে না, সুতরাং এটিও যাবে না। 1,000 টাকার কাজ কি? সাপ্লাইস থেকে বিয়োগ করতে হবে। তাহলে সাপ্লাইস থেকে একবার বিয়োগ আমরা করেছি পরিচালন ব্যয়ে, আর একবার চলতি সম্পদ যাবে। সো চলতি সম্পদ কি আমাদের নাই, সো এটা আমাদের লাগবে না। সো আমাদের কাজ হচ্ছে শুধু কি করতে হবে? সাপ্লাইস থেকে বিয়োগ করতে হবে, যেটা আমরা ইতিমধ্যে করেছি।
আচ্ছা, 3000 টাকার পণ্য ফেরত। 3000 টাকার পণ্য ফেরত কি করতে হবে? ক্রয় থেকে বিয়োগ করতে হবে, যেটা আমরা কতে করেছি, এবং প্রদায় হিসাব থেকে বিয়োগ করতে হবে, সেটা আমরা ইতিমধ্যে করেছি। 3 নাম্বার উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ উত্তোলনের সাথে যোগ করতে হবে, যেটা আমরা একটু আগে করলাম। আর উত্তোলনের সাথে অপরিচালন আয়, যেটা অলরেডি আমরা করলাম। আসবাবপত্রের উপর 10% অবচয়, এটা আমাদের করতে হবে কত টাকা? 8000 টাকা। এটা কোথায় যাবে? পরিচালন ব্যয়ে যাবে। আরেকবার সম্পত্তি থেকে বিয়োগ করতে হবে, কিন্তু সম্পদ নাই, এটা নাই। অনলি 8000 টাকা কোথায় যাবে? পরিচালন ব্যয়। সো পরিচালন ব্যয়ে অবচয়, আসবাবপত্রের অবচয়। আসবাবপত্রের অবচয় কত টাকা? 8000 টাকা। তাহলে আমাদের কাজ ওকে। এবং নিট লাভ, গতের নিট লাভ কত টাকা ধরে নিতে বলেছে? 65,000 টাকা। সো আমরা এখানে লিখব নিট লাভ 65,000 টাকা। তাহলে আমরা ক্যালকুলেশন করি। পরিচালন ব্যয় টোটাল কত আছে? এই পর্যন্ত হচ্ছে পরিচালন ব্যয়। বারো, 26 আর 10, 26 আর 10 হচ্ছে 36, 36 আর 20 56,000 টাকা। সো এখানে হচ্ছে 56,000 টাকা হলো পরিচালন ব্যয়। তো পরিচালন ব্যয় মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিলে এটা হচ্ছে পরিচালন মুনাফা। এটা কি বলো? পরিচালন মুনাফা। সুতরাং এখানে এটা লিখবো আমরা পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা হচ্ছে কত টাকা? 10,000 টাকা। এখন অপরিচালন আয়গুলো কি করতে হবে? যোগ করতে হবে। কত টাকা? 8,900 টাকা। তো যোগ করলে কত হবে? 18,900 টাকা। সো 18,900 টাকা হচ্ছে আমাদের নিট লাভ। সো 18,900 হচ্ছে আমাদের কি? নিট লাভ। সো এই যে 18,900 নিট লাভ। এবার গ নাম্বারে আমাদের চলতি দায় কত? 6 আর 22 হচ্ছে 28,000 টাকা। আর মালিকানা সত্ত্ব কত টাকা? 2,80,000 যোগ নিট লাভ হচ্ছে 65। আর এই দুটো কি করতে হবে? বিয়োগ করতে হবে, -500। তাহলে 3,34,000, 3,34,500 হচ্ছে মালিকানা সত্ত্ব। তো দায় ও মালিকানা সত্ত্ব তাহলে কত হবে? তো 28,000 টাকা হচ্ছে মোট দায়, আর 3,34,000 হচ্ছে 3,34,500 হচ্ছে মোট মালিকানা সত্ত্ব। আর দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে দায় ও মালিকানা সত্ত্ব হবে 3,62,500 হচ্ছে মোট দায় ও মালিকানা সত্ত্ব। 3,62,500 টাকা, 3,62,500 টাকা। সো দ্যাটস অল। তো আর্থিক বিবরণী খুব বেশি কষ্ট হবে না ইনশাল্লাহ। আমি বারবার বলছি, আমার সব ভিডিওতে বলছি, তোমাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, তুমি এই মুহূর্তে অনেক অঙ্ক করার থেকে তুমি যদি শুধু আমার ভিডিওগুলো ভালোভাবে করো এবং খাতায় নোট করো, ইনশাল্লাহ তুমি আর্থিক বিবরণীতে সর্বোচ্চ মার্কস পাবে। নট অনলি আর্থিক বিবরণী, আমি সব চ্যাপ্টারেই সাজেশনমূলক এরকম অঙ্ক করিয়ে দেবো। সো তোমাদের অনুরোধ হচ্ছে ভিডিওগুলো ভালোভাবে দেখবে, যত্ন সহকারে দেখবে, খাতায় নোট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। এটা আমার প্রত্যাশা তোমাদের নিকট।
এবং আমি তখনই আমার এই পরিশ্রম সার্থক হবে যখন আমার দ্বারা, আমার ক্লাসের দ্বারা তোমাদের একটু হলো রেজাল্টটা ভালো হবে বা তোমাদের প্রস্তুতিটা একটু হলো ভালো হবে। তো যদি ভালো হয়, তোমাদের রেজাল্ট ভালো হয় এবং প্রত্যন্ত অঞ্চলে অনেক স্টুডেন্ট আছে যারা ভালো শিক্ষক পায় না, তাদের কাছে যদি আমার এই ক্লাসটা পৌঁছায়, আমার পরিশ্রমটা তখনই সার্থক হবে। আর সব থেকে বেশি খুশি হব যেদিন তুমি হিসাব বিজ্ঞানে বা ওভারঅল A+ পাবা বা ভালো মার্কস পাবা তোমার প্রত্যাশা অনুযায়ী, সেদিনই হচ্ছে আমার এই পরিশ্রম সার্থক হবে। তো সবাই আমার জন্য দোয়া করবা, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।